When we start to shine, we start to চড়বে না স্টেপ স্টেপ তোরকে দেখা না কি শক্ত? হ্যাঁ শক্ত আছে। আনারস কিনে আনে, ওটা ড্রাইভারের সিট, ওখানে কোথায় রাখছেন? আমি গাড়ি চালাবো। এত অসাধারণ রান্না কলকাতার কোনো হোটেলে খাইনি। ভূতের রাজা দিলাবর সপ্তপদী সব জায়গায় খেয়েছি, কোয়ালিটি কোয়ান্টিটি রান্নার মাত্রা মানে অসাধারণ। গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। গুড মর্নিং ফ্রম শিলিগুড়ি। আমাদের ট্রিপের লাস্ট ডে। কালকে আমরা এই শিবানন্দ লজে চেক ইন করেছিলাম অলমোস্ট 8টা সাড়ে 8টার মতন বাজছিল। হাইওয়ে কানেক্টেড হোটেলটা, তো মোটামুটি শিলিগুড়ি আসলে বা নর্থ বেঙ্গল আসলে এখানেই থাকি। তা অলরেডি জিনিসপত্র পুরো প্যাকিং করা কমপ্লিট, স্নান টান করে একদম রেডি হয়ে গিয়েছি। একটা ব্যাগ, দুটো, আর এদিকে কিছু ব্যাগ আছে। সেদিনকে যাওয়ার সময় টিফিন বক্সগুলো পুরো ফেলে দিয়েছিলাম, যাক সেটা পাওয়া গেছে। তুই আগে টিফিন বক্সগুলো মনে করে নে আগে। এখন টাইম হচ্ছে অলমোস্ট বাজছে 7টা 10-এর মতন। আর এখান থেকে আমাদের কলকাতার যা ডিস্টেন্স অ্যাপ্রক্সিমেটলি 700 কিলোমিটারের মতন হবে। দেখি কত তাড়াতাড়ি কভার করা যায়, কারণ রোড কন্ডিশন খুব একটা খারাপ নয়। যা খারাপ মানে যা ট্রাফিক আছে বা যা লেট হবে সেটা আমাদের ওইদিকে গিয়েই হবে, সাউথ বেঙ্গলের দিকে গিয়ে। বাট নর্থ বেঙ্গলের এই চত্বরে মানে আপ টু মালদা বেরমপুর অব্দি রাস্তার কন্ডিশন ভালো, তার চাপ নেই। গুড মর্নিং। মর্নিং। গুড মর্নিং। চিকেন সাটাই লাগেজ রেডি, সব গোছানো কমপ্লিট। আজ ওয়েদার একদম খারাপ, যাতা ওয়েদার শিলিগুড়ির। আমরা মনে হয় বৃষ্টি সঙ্গে নিয়ে কলকাতা যাচ্ছি। না, কলকাতার দিকে তো বলছে ওয়েদার ক্লিয়ার হয়ে গেছে, জানি না সানি ওয়েদার নাকি সব বলছিল, শুনলাম তো, হতে পারে। দেখো এই হচ্ছে হাইওয়ের ধারেই জাস্ট হোটেলটা। তো কানেক্টিভিটি খুব ভালো, মানে রাতে চেকিং করো এবং সকালবেলা আরামসে বেরিয়ে যাও গাড়ি নিয়ে, কোনো হেডেক থাকে না। বিশাল সেনাবাহিনী সহযোগে আমাদের সামরিক শোভাযাত্রা এগিয়ে চলেছে। চিকেন সাটাই সেরা ছিল ওটা, এসে সাটাই কমপ্লিট, মোটামুটি সব সেট। 7:30 বাজছে, একদম ঘুরতে কাটায় 7:30 রওনা শুরু। আমরা বেরোচ্ছি পর কলকাতা। শিলিগুড়ির ওয়েদার খুব খারাপ, যখন তখন বৃষ্টি আসতে পারে। মোটামুটি এখান থেকে বেরিয়ে ফার্স্ট পড়বে আমাদের ইসলামপুরের ডিস্টেন্স মেবি 65 কিলোমিটারের মতন হবে। ইসলামপুর, দেন তারপরে কিষানগঞ্জ, দেন ডালখোলা পরে পরে মেবি রায়গঞ্জ। তো এখান থেকে কিষানগঞ্জ 65, দেন ইসলামপুর মেবি আরও 45 কিলোমিটার, দেন ডালখোলা আরও এরকম 25-30 কিলোমিটারের মতন হবে। তো দেখা যাক। সকালবেলা ব্রেকফাস্টটা করা হয়নি, গাড়িতেই আছে, দিদি বানিয়ে নিয়েছেন ব্রেকফাস্ট। কিছুক্ষণ বাদেই ব্রেকফাস্ট ছাড়বো, কারণ এত সকাল খাওয়া দাওয়ার অভ্যাস নেই। রায়গঞ্জ 167 কিলোমিটার, কিষানগঞ্জ 92, মালদা 224। একদম মালদা গিয়ে দাঁড়াবো, তার আগে দাঁড়াবো স্ট্রেট মালদা। ফার্স্ট ব্রেক হবে আমাদের মালদাতে, ফার্স্ট স্ট্রেচ। আগের বারে মনে নেই মালদাতে গিয়ে ফার্স্ট নিয়েছিলাম দম। কি খাওয়াবে? কচুরিটা খাওয়াবো। কচুরিটা না খাওয়ালে কি করে চলবে তোমার? কচুরি কোথায়? হাইওয়েতে হেলপারের খুব একটা ভ্যালু নেই। ভ্যালু নেই বলে খাওয়াবে না তুমি ওকে? ওটা পাহাড়ে আমি নিয়ে এলাম। কাজ যখন হবে না ওকে দিয়ে বেকার খাইয়ে কি লাভ? ও চারধারে সুন্দর চা বাগান দেখতে দেখতে যাচ্ছি আমরা এখন। দারুণ চা বাগান চারদিকে। তো শিলিগুড়ি ছাড়তে না ছাড়তে ম্যাক্সিমাম 4 কিলোমিটারের মতন এসছি আমরা, 4.5 কিলোমিটার হবে ম্যাক্সিমাম। তা এখানে একটা দেখলাম সুন্দর চা বাগান আছে চারধারে, হাইওয়ের ওই সাইডেও আছে, এদিকেও আছে। তা আমরা টুয়ার্ডস এইদিকে যাচ্ছি কলকাতার দিকে। তো মোটামুটি গাড়ি এখানে পার্ক করে দিয়ে এখানে একটু চা বাগানে দেখি টুকটাক একটু ছবি তুলবো। সত্যি চা বাগানটা সুন্দর লাগছে দেখতে, পুরো সবুজ হয়ে আছে, নতুন পাতা পুরো। হ্যাঁ, দেখতে ভালো লাগছে, সেই কারণে একটু দাঁড়ালাম। বিশাল ফটো সেশন চলছে। চা বাগানটা সত্যি খুব সুন্দর, তাই না? এদিকের ভিউটাও খুব সুন্দর চা বাগানের প্রাকৃতিক সৌন্দর্য অসাধারণ, পুরো সবুজ হয়ে আছে। ওয়েদারটাও খুব অ্যাপ্রোপ্রিয়েট আজকে, মানে না আছে রোদ, না আছে গরম, মেঘলা ওয়েদার, ফগি ওয়েদার, সুন্দর হালকা ঠান্ডা আছে, ঠান্ডা বাতাসও বইছে বসন্তের, খুব সুন্দর লাগলো। দেখি আরও কিছু ফটোগ্রাফস এখানে তুলবো। এদের তো ছবি তোলা শেষই হচ্ছে না কোনোভাবে, আর ছবি তুলে তারপরে দেখি এখান থেকে বেরোবো। এখানে অলমোস্ট প্রায় 15 মিনিটের বেশি হয়ে গেল আমরা এখানে দাঁড়িয়ে। শিলিগুড়ি ভিজিট, এখানেই কিষানগঞ্জ পৌঁছে গেলাম আমরা 40 মিনিট ধরে। কেমন লাগলো দিদি? দারুণ।
সত্যিকার চা বাগানটা সত্যি সুন্দর, মনে শান্তি। মানে পাহাড়ের ধারে, পাহাড়ের গায়ে চা বাগান দেখি, সবুজ চতুর্দিক সবুজ, কি সুন্দর চাঁদ ওই দিকগুলো দেখুন পুরো সবুজ, পুরো মনে হচ্ছে না সবুজের গালিচা পাতা। হ্যাঁ এক্স্যাক্টলি, মানে মেন কথা হচ্ছে পাহাড়ের ধারে ধারে আমরা দেখি চা বাগান, কিন্তু শিলিগুড়ির এই শিলিগুড়ির এই সমতলেও দেখছি এত সুন্দর চা বাগান করা আছে, আর পাতাগুলো পুরো নতুন গজাচ্ছে। गुड मॉर्निंग। गुड मॉर्निंग। क्या हुआ? ये क्या फंडा है खींचने का? ये पता है अभी तो ये सब कच्ची पत्ता है क्या, हम क्या बोलते हैं इसको? गदाती हूँ। कच्ची पत्ता है, वो ऐसे ऐसे ही खींचते हैं, মানে স্পেসিফিক্যালি কোনো না, লিভ বোটা নেই? ধরে কই তোলার নাই, শুধু পাতাগুলো ফটা 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 আচ্ছা, ছেড়ে না। ওপর ওপর अभी छोड़ो ना, इसका तोड़ के देखा ना। ওগুলো নাকি? এই শক্ত। হ্যাঁ শক্ত আছে, ডল পাতাগুলো তুলছো? হ্যাঁ, বাহ, গাছ ছাড়ছে, এটা চা করছে না। এটা চা তুলছেন, এটা ছাড়ছেন নাকি? সকাল থেকে বেরিয়ে অনেক চা বাগানে ঘোরা, ছবি তোলা হলো, আর লাস্টে এদের সাথে কথা বলেও না বেশ ভালো লাগলো। মানে এইভাবে অনেকবার এসছি কিন্তু চা তুলতে কাউকে দেখিনি, আর এদের সাথে ফটো নেওয়া হয়নি, তো এবার সেটাও কমপ্লিট হয়ে গেল, বেশ ভালো লাগলো। আমাদের ফটো সেশন শেষই হচ্ছে না। তুম ক্যা মিলে তুম ক্যা মিলে সবুজ পেছনটা হাম না রহে। पूरा मक्खन जैसा रोड है, दोनों तरफ चाय की खेती, टी गार्डन एंड पूरा मक्खन जैसा रोड। হ্যাঁ এরা চা তুলছে, কি করছে বোঝা যাচ্ছে না। না মানে অ্যাকচুয়ালি আমরা বইতে পড়েছিলাম কি যে একটা কুড়ি দুটো করে পাতা তোলে, কিন্তু এরা তো দেশের মুঠা মেরা সব উপরের পাতাগুলো তুলে মনে হয় কি করছে কে জানে, ওটা চা তুলছে নাকি চায়ের গাছ নষ্ট করছে, হোয়াটএভার। যাই হোক, রাস্তা দারুণ, ক্রুজে মেরে দিয়েছি, 80-তে ক্রুজ সেট করা আছে, আরামসে চালাবো এখন। আপাতত জানি কিষানগঞ্জ অব্দি কোনো হেডেক নেই, সেরকমভাবে এখন অব্দি ডিস্টেন্স কভার করতে পারিনি, 14 কিলোমিটারের মতন এসছি। বসে মুড়ি মাখা খাবো, হ্যাঁ মুড়ি মাখা হবে তো, বিকালের দিকে বসে চপ কিনে নেবো, শসা কিনবো, চানাচুর, মুড়ি মাখা, চা চিনি চানাচুর ওটা বেশ বসে খাওয়া হবে। হ্যাঁ পেটে বসে, সারা রাত ধরে বাড়ি গেলেই হবে, হয়ে গেল। ভোরবেলা বাড়ি ঢুকবো। আর ফার্স্ট রোল চলে এসছে আমাদের আজকের দিনের। কত করে এগুলো? কেটেই দেবো খাবার। আগে বলুন কত করে? 40 টাকা করে। আর হলুদগুলো কি আছে, ছোট আবার আছে 10 টাকা করে নেবেন। 10 টাকা কোন মিষ্টি হবে? হ্যাঁ, এটা একটা খান, মিষ্টি হবে না, পয়সা রাখবেন। অনেকগুলো নেবো, একটু কম করে বলুন। কতগুলো নেবেন? 5-6টা নেবো, 5-6টা নেবো। নিন। তাহলে গাড়ি সাইড করবো না বেরিয়ে যাবো, কোনটা বলো? না না, সাইড করুন, সাইড করো। সাইড করতে হবে না। ঠিক আছে ঠিক আছে, আগে সাইড করুন। সবাই বলছিল আমাদের এবারে কিছু কেনা হলো না। ওই গাড়ি আছে, হন্ডা সিটিও দাঁড়িয়ে গেছে। দাদা চেনেন আপনি? চেনেন আপনি আনারস? হ্যাঁ, সাবাস। ও তাহলে দাদা দেখে নিন। একটা কাইটে কেটে খাবো এখানে। আচ্ছা ঠিক আছে, ভালো করে কেটে পিস পিস করে দিয়ে দেন। না রস খাবেন? হ্যাঁ রস সব খাবো। রস নাই, আচ্ছা ঠিক আছে। ঠিক আছে, লেটস কাটিং। দাদা আপনার দোকান হলে আপনি কি কাস্টমারটারে ভাগাবেন না বিক্রি করতে হবে? ঠিক সেই বাত, কাটার প্রসেসটা দেন। সেটাই তো দেখছি। বিরাট চাষ হয়। সজনে ডাঁটা বাকি। কি কি কি? সজনে ডাঁটা বাকি, তারপর তো মাছের ঝোল। আনারস হয়ে গেল। দেখতে সুন্দর, ওগুলি তো নিবে কাস্টমারে। কিন্তু এরকম কাস্টমারকে লোকে বেফাস কথা বলেও দিচ্ছে। जो माल दिखता है वही माल बिकता है। আরে আপনি তো আপনার মতো কত তুই 10টা কিনছিস না, ওই জন্য তোকে বলছে, একটা কিনলে বলতো না। টপ সিক্রেট লিক করে দিই। ধরতে পারছে না ছোট। টেস্ট কেমন? দারুণ দারুণ, আলটিমেট খেতে ভাই। কি ভালো হচ্ছে? নোটা ভালো থেকে দিয়ে দেন, নোটা চলো আমি একটু খাই। আলটিমেট খেতে আছে। ভালো হবে। ও বিশাল আবার দাদা, দাদা ও দাদা প্লিজ, পুরো সেরা আনারস কিনে আনে। ওটা ড্রাইভারের সিট, ওখানে কোথায় রাখছেন? আমি গাড়ি চালাবো। এটা সেরা ছিল। সিরিয়াসলি আনারসটা দারুণ ছিল, মানে একদম পুরো রসে ভরা টইটুম্বুর জিনিস ছিল। মানে আমরা কলকাতায় কি সব জিনিস খাই সেটাই ভাবছি এবার। মানে আনায় আনায় রস ছিল। হ্যাঁ এক্স্যাক্ট, মানে ওই আনারসের, কলকাতায় যে আনারস খাই সে টক টাইপের হয়, সে রস থাকে না ঠিক মতো, একদম ফ্রেশ। এখানে দাঁতে কামড় দিচ্ছি, রস পুরো গড়িয়ে পড়ছে আর কি।
চলো, সকাল থেকে ডিস্টেন্স কিছুই কভার করা হলো না, ওই যা হচ্ছে এই আর কি। প্রায় 9টা বাজতে চললো, দেড় ঘন্টা হয়েছে আমরা বেরিয়েছি। শেষ পর্যন্ত শুধু ফটোশ্যুট, আনারস খাওয়া এই করতে করতেই চলেছে আর কি। রোড কন্ডিশন দারুণ শিলিগুড়ির। আপাতত আমরা ইসলামপুরের কাছাকাছি আছি। ইসলামপুর ম্যাক্সিমাম এখান থেকে আর 20 কিলোমিটারের মধ্যেই হবে। তা রোড দারুণ, রাস্তা মোটামুটি 95-100-এ গাড়ি চলছে কন্টিনিউ, আর গাড়ি সেরকম পারফর্ম করছে ভাই, সলিড। মানে হাইওয়েতে ক্রেটা চালিয়ে পুরোপুরি স্যাটিসফাইড যাকে বলে। গাড়ির ব্যালেন্সিং থেকে শুরু করে এভরিথিং খুব সুন্দর। আপাতত আমরা ইসলামপুর বাইপাস ক্রস করছি। গাড়ি মোটামুটি 100 আপ স্পিডে টানছিলাম মাঝখানে। রাস্তা দারুণ বানিয়ে রেখেছে, সামনে ইনোভাটাও দারুণ টানছে। আমাকে ওভারটেক করার পর থেকে ও তো একইভাবে 120-130 মেনটেন করে যাচ্ছে তখন থেকে। তো আপাতত প্ল্যানিং হচ্ছে আমরা রায়গঞ্জে গিয়ে তারপরে খাওয়া দাওয়া করবো। তো রায়গঞ্জ এখান থেকে আর প্রায় 2 ঘন্টা 10-15 মিনিটের মতন হয়তো লাগবে। কত কিলোমিটার রাস্তা রায়গঞ্জ? মালদা 184 কিলোমিটারের মতন এখান থেকে। রায়গঞ্জ 112। আর ডালখোলা মেবি ওই রকম 45-46-এর মতন হবে। তো এখন আমরা ওয়েস্ট বেঙ্গলে আর নেই, ওয়েস্ট বেঙ্গল থেকে বেরিয়ে গেছি, অন্য স্টেটে প্রবেশ করেছি, সেটা হলো বিহার। আমরা আছি এখন আপাতত কিষানগঞ্জে। কিষানগঞ্জটা বেঙ্গলের মধ্যে পড়ে না, বিহারে পড়ে, কিন্তু হাইওয়েটা কিষানগঞ্জ হয়ে মানে বিহার হয়েই আবার ঢুকেছে। যতদিন এই বাইপাসটা তৈরি হয়নি, ডালখোলার ওই কাজটা, সবাই বেঙ্গল টু বেঙ্গল মেরে যেত। ওই জন্যই বলতো বেঙ্গল টু বেঙ্গল, মানে গোটাটাই ওয়েস্ট বেঙ্গলের মধ্যে দিয়ে রাস্তাটা ছিল। এই কিষানগঞ্জ ক্রস করে আগে গিয়ে পাঞ্জিপাড়ার মোড়ে গিয়ে শেষ হতো বেঙ্গল টু বেঙ্গলের রাস্তাটা। তো কিষানগঞ্জ এসে গেছে। কিষানগঞ্জ থেকে আর একটু এগোলেই 40 কিলোমিটারের মতন গেলেই হয়তো পড়বে ডালখোলা। তো আপ টু কিষানগঞ্জ থেকে ডালখোলা অবধি রাস্তাটা এইরকম একটু প্যাচি আছে, তাপ্পি মেরেছে রাস্তার উপর, কিন্তু প্রপারভাবে রাস্তাটা তৈরি করেনি, সেই জন্য একটু ধীরে সুস্থে চালাতে হচ্ছে এই আর কি। হ্যাঁ, ওই জন্য স্ট্রেট এইগুলো দেখাচ্ছে না, মুজফ্ফরপুর 360 একদম সোজা রাস্তা, কারণ আমরা ডালখোলা থেকে বেঁকে যাবো না, বাঁদিকে বেঙ্গলের দিকে আবার ঢুকে যাবো। কিন্তু এটা বিহার যেহেতু, ওই জন্য স্ট্রেট এই ডাইরেকশনগুলোই দেওয়া আছে। ডালখোলা 30 কিলোমিটার দেখাচ্ছে, কলকাতা 475 কিলোমিটার, পূর্ণিয়া 70, কাটিহার, মুজফ্ফরপুর, লখনৌ 853। বাপরে, এই যে আমরা ওয়েস্ট বেঙ্গলে এন্টার করে গেলাম বর্ডার অনুযায়ী। এই বোর্ডটা মানে আবার ওয়েস্ট বেঙ্গলে ঢুকে যাওয়া, মজার না? এক পা এদিক ওদিকের, ওটা বিহার, এটা ওয়েস্ট বেঙ্গল। এক পা বিহারে, এক পা ওয়েস্ট বেঙ্গলে। গাড়ির একটা জায়গা বিহারে, একটা জায়গা ওয়েস্ট বেঙ্গলে। এটা উত্তর দিনাজপুর ঢুকে গেলাম আবার। এক্স্যাক্ট, আমরা দিনাজপুর ঢুকে গেলাম। বোর্ডের পর তো ভাই রায়গঞ্জ এখনো অনেক বাকি আছে যেতে। এই দেখো ভুট্টা কিনে নেওয়া হয়েছে পুরো, দেখেছো? হ্যাঁ, ওটা তুলেছিলাম 4টে ছোট, বাট এগুলো এবারে এক ব্যাগ ভর্তি ভুট্টা পুরো। বাড়ি গিয়ে এগুলো এক বস্তা আনারস কিনেছি, এক বস্তা ভুট্টা কিনেছি, আরো অনেক কিছু কেনা বাকি আছে। হ্যাঁ, সব কিনবো আমরা। ইয়েস, ক্রিসপি চিলি বেবি কর্ন হবে বাড়ি গিয়ে। এখন অবধি পৌঁছাতে পারিনি, কিন্তু বাড়িতে গিয়ে কি মেনু হবে সেগুলো ফিক্সড হয়ে যাচ্ছে অলরেডি আমাদের। সজনে ডাঁটা দিয়ে সেটা গাছ থেকে পেড়ে নিয়ে যাব কাউকে বলে। গুরুমার বাড়িতে নেমন্তন্ন হবে আমাদের ক্রিসপি বেবি কর্ন খাওয়ার। সিংমাগুর যাওয়ানোর প্ল্যান করতে করতে চলে এলাম দিনের সেকেন্ড টোল। এটা আমাদের আজকের দিনের সেকেন্ড টোল। এরকম অসংখ্য টোল এরকম কাটতেই থাকবে। ডালখোলাতে চলে এসেছি, সোজা ব্রিজে উঠে গেলে বিহার চলে যাব, কিন্তু এখান থেকে বাঁ দিক নিয়ে আমাদের কলকাতা। এই বিহারের ফ্লাইওভারটা হওয়ার কারণেই জ্যামটা একটু কমেছে। নেক্সট টাইম এটা খুললে তবে আসবো এদিকে নর্থ বেঙ্গল, তার আগে আসবো। সব কটা বাইপাসই খুলে দিয়েছে, বহরমপুরও খুলে দিয়েছে, কিন্তু রায়গঞ্জ বাইপাস এখন অবধি ইনকমপ্লিট। মাঝখানে খানিকটা পোর্শনের কাজ এখনো বাকি আছে। তো সেই রায়গঞ্জ সিটির মধ্যে দিয়েই ঢুকে আমাদের যেতে হবে। তো একটু তো টাইম লাগবেই। প্লাস রায়গঞ্জে আমরা খাওয়া দাওয়া করবো, লাঞ্চটাও সারবো। 11:30 মতন টাইম হচ্ছে, যা বলেছিলাম 11:30-র মধ্যে রায়গঞ্জ ঢুকে যাবো, তাই হলো। আমার ফ্রেন্ড সার্কেল কেমন রায়গঞ্জেও জমিয়ে রেখেছি ফ্রেন্ড সার্কেল, যার দৌলতে তোমার নো পার্কিং বোর্ড দিলে ইয়েস পার্কিং করে তুমি পার্কিং করলে গাড়ি। চিকেন উইথ রাইস তো? হ্যাঁ, রাইস ডাল আলু ভাজা, এক রকমের সবজি থাকবে। এখানে ভ্যারাইটিস সবজি আছে, ওখানে এক রকম থাকবে। আর ওখানে ফিশ থালি কিছু? হ্যাঁ, কাতল থালি বলে আছে। হ্যাঁ, কাতল থালি দেখতে পারেন। ওতে মাছ নেই নাকি? মাছ এক্সট্রা করে নিতে পারেন, কাতল কালিয়া, মটন। এটা ওই থালি, রেনবো। বাহ, হ্যাঁ না ভালো দিয়েছে রেনবো থালিতে, অনেক কিছু দিয়েছে। আলু ভাজা, এটা ফুলকপির তরকারি, লাউয়ের তরকারি, এঁচোড়, শাক ভাজা, ডাল আর ভাত। এটা হচ্ছে 210-এর স্পেশাল রেনবো থালি। অ্যাটলিস্ট আমাদের কি জানো গ্যাংটকের
কি নাম জানো? চঞ্চল। চঞ্চলের থেকে অনেক ভালো। এর জন্য একটু থ্যাঙ্কস কিন্তু আমার বন্ধুর পাওয়া উচিত। না ভালো, অনেক কিছু দিয়েছে প্রায় এত রকমের, আবার এর সাথে কোল্ড ড্রিঙ্কসও আছে, সেটা পরে আসবে। নেক্সট মেনু এসে গেছে আবার, রিভিউ দে। এত অসাধারণ রান্না কলকাতার কোনো হোটেলে খাইনি। ভূতের রাজা, দিলাবর, সপ্তপদী সব জায়গায় খেয়েছি, বেকার। কোয়ালিটি কোয়ান্টিটি রান্নার মাত্রা মানে অসাধারণ। টেস্ট খুব সুন্দর। এঁচোড় আর মোচা যেরকম হতে পারে কোনো আইডিয়াই ছিল না। এঁচুড়ের সাথে দেওয়া আছে, চিকেন মেটে দেওয়া আছে। আর প্রাইসটা? প্রাইসও ঠিক আছে, 210 টাকায় 12 রকম খাবার ভাতের সাথে। দিদি কেমন? আরে এইচএম যখন বলে দিয়েছে অসাধারণ। সাদা ভাত পোলাও উইথ 10 রকম তরকারি খাওয়া যায়। সবাইকে একটা কথাই বলছি, অনেকেই যারাই এনজিপি যায়, কলকাতা টু এনজিপি অনেকটাই লং ডিস্টেন্স রাস্তা, তো মাঝখানে তো সবাই ডিনার লাঞ্চ করতে হয়। তো রিকোয়েস্ট করবো একবার হলেও রায়গঞ্জের বাইপাস দিয়ে না গিয়ে একটু ভেতরে ঢুকে, বেশি জ্যাম থাকে না এখানে, এই রেইনবোর রান্নাঘর এই রেস্টুরেন্টটাতে খেয়ে যাও। রান্নার কোয়ালিটি কোয়ান্টিটি জাস্ট অসাধারণ, আর প্রাইসও এমন কিছুই বেশি না। মানে কি বলবো, আমরা এখানে সবাই খেলাম, এত সুন্দর রান্না আমি বলতে পারি কলকাতার অনেক ভালো ভালো রেস্টুরেন্টে খেয়েছি সেরকমও না। আর অ্যাম্বিয়েন্সটাও রেস্টুরেন্টের ভীষণই সুন্দর। এই যে আমাদের বসে গেছেন ফিডব্যাক দিতে, এটাই আমাদের প্রাপ্তি। না সত্যি আমরা প্রত্যেকটা কথা মন থেকে বলছি, আমরা এতটা খুশি। এমনিতেই বুঝতে পারছেন বাঙালি একটু মাছ ভাত এসব কিছু খোঁজে, আর আমরা 4-5 দিন পাহাড় থেকে আসছি, মানে সে ধরনের খাবার তো কিছুই পাচ্ছি না। আর এখানে এসেও মোটামুটি একটা খাবো জানি, কিন্তু সেটা আমাদের এক্সপেকটেশনের বাইরে হয়ে গেছে। এত সুন্দর রান্না, আমাদের কাছে এটা এক্সট্রা প্রাপ্তি এই ট্যুরের। রায়গঞ্জে এই রেইনবোর রান্নাঘর আপনাদের এই প্রশংসা সত্যি। নেক্সট টাইম যখনই আসবো রেইনবোর রান্নাঘরে খাবো, এটা কনফার্ম। থ্যাংক ইউ দাদা এরকম একটা রেস্টুরেন্ট বলার জন্য। আমি আবার বলে এলাম কলকাতায় যদি ফ্র্যাঞ্চাইজি খুলতে চান খুলতে পারে। হ্যাঁ, মানে খাওয়া দাওয়া হলো, এবার নেক্সট ট্রিপের প্ল্যানিংয়ের জন্য ব্যাগ কেনাকানি চলছে। এটা হচ্ছে নেক্সট লাদাখ ট্রিপ হবে, তার জন্য একটা ব্যাগ কিনছি দাদার দোকান থেকে, প্লাস ম্যাটস বাগেরা সব নেওয়া হয়েছে। হ্যাঁ ওই আর কি ভাইয়ের দোকান থেকে। আবার এখান থেকে ফিরে মার্কেটিং, ওই ব্যাগ দুটোকে এখানে দিয়ে দিন দাদা, শুইয়ে দিন। রোলটার ভিতরে ঢুকে যাবে। হ্যাঁ ওখানে সোয়ান। এখন একটা বিজনেস টাই আপের কথা ভাবছি এইচএম এর সাথে। কি ব্যবসা? শাড়ি কিনলে ব্যাগ ফ্রি। বাহ। এইচএম এর ঘরে এত ব্যাগ হয়ে গেছে, সেগুলো আমাকে ডিসকাউন্টে সেল করতে হবে। আপাতত আমরা আছি রায়গঞ্জ সিটির মধ্যে, খাওয়া দাওয়া হলো, বেশ অনেকটা টাইমই চলে গেল, প্রায় 1:54 মতন বাজছে। 2 ঘন্টা গেছে। হ্যাঁ 2 ঘন্টা এখানে ওয়েস্ট হয়েছে, না জানি কটায় পৌঁছবো। এখনো চপমুড়ি বাকি, এখনো চপমুড়ি বাকি আছে ভাই, মানে রাতের খাওয়াটা চপমুড়ি কর। তো আপাতত আমরা আছি গাজলে, গাজল টোল প্লাজা জাস্ট ক্রস করছি। দুপুরবেলা খাওয়া দাওয়ার পরে গাড়ি চালাবার এটাই প্রবলেম হচ্ছে, একটুখানি ড্রাউজিনেস কাজ করে, আর সূর্যটা ঠিক সামন দিক থেকে এসে উইন্ডশিল্ডে পড়ে পুরো গায়ের ওপর পড়ছে, ম্যাক্সিমামটা সময় আবার মুখের ওপরেও পড়ে, এতে একটু বেশি ঘুম ঘুম পায়। কী করা যাবে, আপাতত অনেক রাস্তা বাকি আছে। মালদা এখন অবধি ক্রস করতে পারিনি, মালদা এখান থেকে প্রায় 30 কিলোমিটারের মতন মালদা হবে হয়তো। আপাতত আছি সুজাপুরে, দুপুরবেলা না সুজাপুরের মোড়ে দাঁড়াতে হলো আবার ফালুদা খাওয়ার জন্য। গাড়ি দাঁড়িয়ে আছে, দেখো ফালুদার গাড়ি। দুটো বানাবো ফালুদা, বাটারস্কচ দিয়ে বানাবে। 60 টাকার দুটো, না একটার দাম 60 টাকা, দুটো বানাও 60 টাকা। অনেকক্ষণ ধরে গাড়ি চালাচ্ছিলাম, একটুখানি ঘুমও লাগছিলো, তাই একটু দাঁড়ালাম সাইডে, তো ঘুমও পাচ্ছিল, হালকা স্ট্রেস লাগছিল, তাই দেখি এখানে ফালুদা বিক্রি হচ্ছে। তা একটু ফালুদা, এখানকার ফালুদা একবার টেস্ট করে দেখা যাক। বাহ, চলো সুজাপুর থেকে এবার বেরোচ্ছি আমরা। দারুণ ফালুদা, এই ঠিকঠাক জায়গায় আছে, কি বলুন দাদা? মেনটেনেন্স চার্জই আলাদা এদের। তা দেখে মনে হয়েছে ফালুদাটা ভালো বানিয়েছে। তা এখান থেকে ফারাক্কা এখন অব্দি স্টিল নাও 21 কিলোমিটারের মতন পড়ে আছে। তো মেবি এর পরে পড়বে কালিয়াচক, কালিয়াচকের পরে না, কালিয়াচক দেন এরপরে পড়বে ফারাক্কা। ভালো নিয়েছে, 60 টাকা করে নিল। ড্রাই ফ্রুটওয়ালাটা বলেছিল 70 টাকা, আমি ড্রাই ফ্রুটওয়ালাটা নিয়ে নিই, 60 টাকার ওয়ালাটাই নিয়েছি। কালিয়াচকের রাস্তা পুরো জ্যাম। আমাদের ফালুদা খাওয়া হলো, তারপরে আমাদের ফালুদা হয়ে গেল আর কি। এই অবস্থা পুরো মার্কেট। জেসিবি গুলো দেখো কতটুকু লাগছে ওখানে। সেকেন্ড ব্রিজের কাজ চলছে ওদিকে। ওই মেন কথা, ফারাক্কা ব্রিজটা ঠিক মতন এরা মেনটেনও করতে পারে না, বন্ধও করতে পারে না, কন্টিনিউ তো গাড়ি ছাড়তে হয়। তো ওই ব্রিজটা কমপ্লিট হয়ে গেলে এই ব্রিজটাকে হয়তো মেনটেন্সের কাজ ইজিলি করতে পারবে, বা ওয়ান ওয়ে ট্রাফিক করে দিতে পারে, আইদার ওইটা দিয়ে যাবে এটা দিয়ে আসবে, এরকম কিছু একটা। আপাতত গাড়িতে পেট্রোল শেষ, তা গাড়িতে একদম পেট্রোল নেই, রেঞ্জ একদম নেই, প্রায়
চলবে না এরপরে আর পেট্রোল ভরলে। তো আপাতত দেখি গাড়ির ট্যাঙ্কে একটু ফুয়েল ফিল আপ করে নিই। 6:45 বাজছে। ওখান থেকে গিয়ে এনেছিলাম চপ মুড়ি কিনে, লঙ্কা, স্যালাড, চপ, পেঁয়াজি, মুড়ি সব কিনে আনা হয়েছে, এখানে রাখা আছে। দাদা শশা ছাড়াচ্ছেন, শশা ছিলে পিস করে রেখে দেবেন, একটু বাদে মুড়ি মাখানো হবে। মানে এইসবই চলছে আর কি। বাড়ি পৌঁছাতে রাত্রি 2টো বেজে যাবে এরপরে। দরকার নেই, কি দরকার বাড়িতে পৌঁছানো? এত দাঁড়ালে কি আর পৌঁছানো যায় শেষ পর্যন্ত? কি হবে বাড়ি গিয়ে? সেই তো আমাকে খাটতে হবে রোজকার মতো, বাসন মাজা, কাপড় কাচা। এই হচ্ছে উমারপুরের মোড়, সামনেটা হচ্ছে উমারপুর ক্রসিং, ডান দিকে চলে যাচ্ছে জঙ্গিপুর, আর পিছনের দিকে আসতে হচ্ছে শিলিগুড়ি, আর সিধা হচ্ছে কলকাতা। সঙ্গে মুড়ি, আলুর চপ, পেঁয়াজি, কাঁচা লঙ্কা। অলমোস্ট 6:30 মতন টাইম হচ্ছে। আর আপাতত গাড়ির মধ্যে চলছে আমাদের কি বলবো এটাকে, আর শশা, পেঁয়াজ, চপ, ইভিনিং টিফিন চলছে আমাদের। সেই আলুর চপ মুড়ি মাখানো হচ্ছে, পেছনে দাদা এন্ড দিদি স্টার্ট করে দিয়েছেন অলরেডি। এই হচ্ছে মুড়িগুলোকে কৌটোর মধ্যে ঢেলে ভালো করে শশা দিয়ে। টিফিন বক্সে তোমায় দিয়েছে? হ্যাঁ, আমার এসে গেছে অলরেডি। ইয়েস। বাহ, আর একটু মুড়ি দে আমার। যাই হোক, বাইরে এখন অন্ধকার হয়ে গেছে, একটু সাবধানে গাড়ি চালাতে হবে। তো আপাতত আমরা সেই উমারপুর থেকে এখনও বেরোতে পারিনি। তা এখন বহরমপুরের ডিস্টেন্স এখান থেকে ভালোই আছে, টাইম লাগবে বহরমপুর পৌঁছতে, মিনিমাম ঘন্টা 1.5 তো লাগবেই। যাকে বহরমপুর বাইপাসটা খুলে দিয়ে খুব ভালো কাজ করেছে, হয়তো আমাদের গোটা বহরমপুর সিটি ঘুরে ফিরতে হতো। বাইপাসের কাজ কমপ্লিট, একদম ফাঁকায় বেরিয়ে যাচ্ছে 80-90 স্পিডে, যেটা এতদিন ধরে টোটালি আনএক্সপেক্টেড ছিল। মানে বহরমপুরের মধ্যেই প্রায় অলমোস্ট 40-45 মিনিট আমাদের কাটাতে হতো। বহরমপুর বাইপাস, ও ভাই এখন তো পুরো শেষই হয়ে যেতাম যেতে যেতে। ভাই বহরমপুর বাইপাস খুলে যাওয়াতে প্রচণ্ড সুবিধা হয়েছে। আর শুধু একটা বাইপাস খুলতে বাকি, রায়গঞ্জ বাইপাস, ওটাকে ক্লিয়ার করে দিলে ব্যাস নর্থ বেঙ্গল এখন 13 ঘন্টা, 13.5 ঘন্টা, 14 ঘন্টা দেখায়, তখন মোটামুটি 12.5 ঘন্টায় কমপ্লিট হয়ে যাবে। ভাই এখন টাইম হচ্ছে অলমোস্ট 8:40 মতন বাজে। আর এই দেখো গাড়ির কন্ডিশন পুরো নোংরা হয়ে গেছে। যাই হোক, লম্বা ট্রিপ থেকে ফেরার সময় গাড়ির কন্ডিশন এরকমই হয়, জাস্ট চেনা যায় না। আর এই হচ্ছে হাইওয়ে, এই দিকটা যাচ্ছে কৃষ্ণনগরের দিকে। এখন আমরা আছি মায়াপুর মোড়, NH-34 রোড, কি ধুবুলিয়া নদীয়া জায়গাটার নাম। এখানে চা খাওয়ার জন্য একটু দাঁড়িয়েছে, আর আমি বিস্কুট খাচ্ছিলাম, দিদিরা চা খাচ্ছে। আর এ তো কিছুই খেলো না, বসে বসে বেকার মোবাইল ঘাঁটছে। এখানে হচ্ছে লাস্ট একটু দাঁড়ালাম, কারণ এরপরে আর দাঁড়াবো না, পুরো ট্রেনে বেরিয়ে যেতে হবে, কারণ প্রায় 5 ঘন্টার মতো। হ্যাঁ, দুধ চা খাবে না রস চা খাবে? আমি আর চা খাই না, খাবে না? কারণ এরপরে আর দাঁড়াবো না। এস্টিমেটেড যা টাইম দেখাচ্ছে অলমোস্ট 12:15-20 মধ্যে পৌঁছে যাওয়ার কথা। তো দেখি, প্রায় 150 কিলোমিটারের কাছাকাছি অ্যাপ্রক্সিমেটলি পড়ে আছে এখনও। গাড়ির পারফরমেন্স বাই সলিড, আর রাস্তার কন্ডিশন খুব ভালো করে দিয়েছে। জানি না কৃষ্ণনগরের পর থেকে কেমন কী হবে। কৃষ্ণনগর এখান থেকে আর 3-3.5 কিলোমিটারের মতন পড়ে আছে। আশা করি কৃষ্ণনগরের পর থেকে খুব একটা খারাপ রাস্তা পাবো না, নয়তো গুগল ম্যাপ এইরকমভাবে টাইম দেখায় না। লেটস সি। এই হাইওয়ে দিয়ে আগে কখনো যাওয়া হয়নি, যতবার গেছিলাম সেই ডানকুনি থেকে ওল্ড দিল্লি রোড ধরে এসেছিলাম, নবদ্বীপ হয়ে কানেক্ট করেছিলাম কৃষ্ণনগরে। বাট আজকে আর এই রাত্রেবেলা ওই রোডে ঢুকবো না, এখান থেকেই বেরিয়ে যাবো। কমপ্লিট, চলুন, লেটস গো উইদাউট ওয়েস্টিং এনি টাইম। লেটস স্টার্ট অ্যাগেন। 130 kilometers only to go to reach home. 3 hours 34 minutes only. তো আপাতত আমরা কত কৃষ্ণনগর ক্রস করে অনেকটা চলেও এসেছি, আলটিমেট 91 কিলোমিটারের মতন পড়ে আছে। তো মেন ব্যাপার হচ্ছে কৃষ্ণনগরের পর থেকে হাইওয়ের কাজ অনেকটাই হয়ে গেছে। তো মেবি আমরা এখন কোথায় আছি ঠিক বলতে পারবো না, ফুলিয়ার কাছাকাছি চলে এসেছি হয়তো। চূর্ণী রিভার দেখাচ্ছে, শো করছে। রাস্তার কাজ একদিক বন্ধ আছে এখনো অবধি, এই জন্য ডাইভারশন দিয়ে দিয়েছে। তো এই জায়গাটা একটু কনজেস্টেড। রানাঘাট ঢুকবো। ফুলিয়া ক্রস করে চলে এসেছি কবে? বাবা, ভাবেই আসছি আমরা। অনেকদিন এই রুটে আসা হয়নি, এটাই হচ্ছে আসল ব্যাপার। আমরা সেই বোকার মতন ওই ডানকুনি হয়ে ওল্ড দিল্লি রোড দিয়ে সবসময়ের জন্য আসি, এবারেও আসার সময় তাই করলাম। তার থেকে বরং সেই রুট দিয়ে আসলে অনেক বেটার হতো। হেল্পারের ফোর্সের জন্য তাড়াতাড়ি আসতে পারতাম। হেল্পারের ফোর্সের জন্য মানে আমার ফোর্সের জন্য P=MF কি বলতে চাইছিস? হেল্পারের কথা শুনে এসছো। এই জায়গাটা আমডাঙ্গা ক্রস করে বেরিয়ে গেছি, তো আগে পড়বে বারাসাত পড়বে। তো এখনো অবধি প্রায় 44 কিলোমিটার্সের মতন বাকি আছে। 1.5 ঘন্টার মতন টাইম লাগবে, 1 ঘন্টা 40 মিনিটের মতন। আর অ্যাকচুয়াল যে NH-এর কাজ হচ্ছিলো সেটা লাস্ট কলকাতা ঢোকার লাস্ট
60 কিলোমিটার, 56 কিলোমিটারের মতন বাকি থাকতে অবধি আর হাইওয়ের কাজটা কমপ্লিট হয়নি। সিঙ্গেল রোড হয়ে গেছে, দুদিক দিয়েই গাড়ি যাচ্ছে আসছে এই আর কি। বড় বড় বাস ট্রাক সব যাচ্ছে, চোখে খুব জোর জোর আলো মেরে যাচ্ছে, প্রচুর লাইটস লাগানো ওদের গাড়িতে। বিশেষ করে শিলিগুড়ির বাসগুলো এই সময় সব বেরোয় রাত্রিবেলা, আর ট্রাক্সেরও প্রচুর চাপ আছে এই রাস্তায়। তো এইভাবেই ধীরে ধীরে আমরা এখন যাচ্ছি, হয়তো অনেক আগেই পৌঁছে যেতাম। আমরা এখন বারাসাত চলে এসেছি আর লরির ভীষণ জ্যাম, রাস্তাও পুরো লাল হয়ে আছে। বুঝতে পারছি না আগে এখান থেকে বেরোতে কতটা টাইম লাগছে। পুরোপুরি হ্যাঁ, পুরো ট্রাক্সগুলোর জ্যাম। এখন আমরা আপাতত বারাসাতের কাছে রেল ক্রসিং এর কাছে ফেঁসে আছি। পুরো রাস্তা জ্যাম, দেখো পুরো রেড, আধা ঘন্টার বেশি। কট লাইনে ঢুকে দাঁড়িয়ে আছি, কি করা যাবে আর। আমার পিছনে অনেক গাড়ি আছে, দেখি ছেড়েছে, ফাটাফাট যদি কেটে পড়তে পারি। তো মোটামুটি কলকাতা ঢুকতে এখন টাইম হচ্ছে অলমোস্ট 12টা 35-এর মতন, 12টা 37। ড্রাইভিং টাইম মোটামুটি 12 ঘন্টা 35 মিনিটের মতন লেগেছে, 12.5 ঘন্টার মতন। গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। আর এখন সকালবেলা বাজছে অলমোস্ট 10টার মতন। সকাল সকাল সবে জাস্ট ঘুম ভাঙলো। কাল রাতে 1টা নাগাদ ফিরেছি আমরা, তারপরে খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়েছিলাম। আর সকালবেলা যেন ঘুম ভাঙছেই না, এখনও অবধি পুরো শরীর মোশনের মধ্যে আছে। আর গাড়ির মধ্যে এখনও অবধি দেখো জিনিসপত্র এইভাবে, সেই ভুট্টা আনারস সব পড়ে আছে গাড়ির মধ্যে, পরিষ্কার করা কিচ্ছু হয়নি। ধীরে ধীরে সব পরিষ্কার পরিচ্ছন্ন করতে হবে। পেছন দিকটাও মোটামুটি ক্লিয়ার, পেছন দিকটা তাও করতে হবে আর কি, খুব বাজে অবস্থা। আর ডিগি ঢালটা দেখি, ডিগি থেকে সব কিছু জিনিসপত্র কাল নিয়ে চলে গেছিলাম, ব্যাগগুলো এই যে জামা কাপড়ের ব্যাগ আর এই ব্যাগ পড়ে আছে। ট্রিপ মোটামুটি হয়েছে, হয়তো রাস্তাঘাট খোলা থাকলে আর একটু বেটার হতে পারতো। যাই হোক, 4-5 দিনের জন্য শর্ট ট্রিপ ওকে। মোটামুটি একটা নেক্সট ট্রিপের প্ল্যানিংও চলছে, হয়তো লাদাখ হতে পারে, দেখা যাক। বাকি সব সিচুয়েশান এবং প্ল্যানিং যদি ঠিকঠাক থাকে, টাইমিং যদি অ্যাডজাস্ট হয় সবার সাথে, লাদাখ নিয়ে ভাবা হচ্ছে, দেখা যাক। এটা একটা লম্বা ট্রিপ হবে, বড়ো ট্রিপ হবে মে মাসের দিকে। চলো আজকে ভিডিও এখানে শেষ করলাম। টিল দেন টেক কেয়ার, বাই বাই।